মধ্যপ্রাচ্যের আকাশে যখন সন্ধ্যার অন্ধকার নেমে আসছিল, ঠিক সেই মুহূর্তে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের মরুভূমিতে এমন কিছু ঘটে গেল যা বিশ্ব রাজনীতির মানচিত্রকে আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ডির এইচের গভর্নমেন্টের নিরিবিলি মরুপ্রান্তে অবস্থিত সেই বিশাল তেল ক্ষেত্র, যেখানে প্রতিদিন লাখ লাখ ব্যারেল কালো সোনা উত্তোলিত হতো, সেখানে রাতের আধারে ঘটে গেল অভাবনীয় ঘটনা। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, যারা এতদিন সেই অঞ্চলের অবিসংবাদিত কর্তা ছিল, তারা হঠাৎ করেই নিজেদের অবস্থান ছেড়ে পালিয়ে গেল। আর সেই পলায়নের পেছনের গল্পটা যতটা না সামরিক, তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক ও কূটনৈতিক। আল ওমর তেলক্ষেত্র নামটা হয়তো অনেকেরই অপরিচিত, কিন্তু এই নামের সঙ্গে জড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশগুলোর স্বার্থ, ষড়যন্ত্র এবং রক্তক্ষয়ী সংঘর্ষের দীর্ঘ ইতিহাস। মায়েদিন শহর থেকে মাত্র 10 কিলোমিটার উত্তরে অবস্থিত এই তেলক্ষেত্রটি সিরিয়ায় সর্ববৃহৎ তেলের খনি। বিখ্যাত ফোরাত নদীর পূর্ব তীরে এর অবস্থান, সেই ফোরাত নদী যার কথা ধর্মীয় গ্রন্থগুলোতে উল্লেখ আছে। কিয়ামতের আগে এই নদীর পানি শুকিয়ে যাবে এবং তার তলদেশ থেকে বের হবে বিশাল স্বর্ণের খনি। সেই স্বর্ণ নিয়েই হবে মানব ইতিহাসের ভয়াবহ যুদ্ধ। হয়তো এই ভবিষ্যৎবাণীর প্রথম অধ্যায় লেখা শুরু হয়ে গেছে এই তেলক্ষেত্রকে কেন্দ্র করে। 1987 সালে যখন এই তেলক্ষেত্র প্রথম আবিষ্কৃত হয়, তখন কেউ কল্পনাও করতে পারেনি যে একদিন এই জায়গা হয়ে উঠবে আন্তর্জাতিক ক্ষমতার দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু। সেই বছরই তেল উত্তোলন শুরু হয়েছিল এবং প্রথম দিকে প্রতিদিন প্রায় 80,000 ব্যারেল তেল উৎপাদন হতো। কিন্তু 90-এর দশকের শুরুতে অতিরিক্ত উৎপাদন ও চরম চাপের কারণে খনিটি ক্ষতিগ্রস্ত হয়। উৎপাদন কমে আসে মাত্র 16,000 ব্যারেলে। 1991 সালে ওয়াটার ইনজেকশন পদ্ধতি চালু করার পর আবার উৎপাদন বেড়ে 70,000 ব্যারেলে স্থিতিশীল হয়। কিন্তু সিরিয়ার গৃহযুদ্ধ সব হিসাব বদলে দেয়। 2008 সালের পর উৎপাদন আবার কমে যায় দৈনিক 20,000 ব্যারেলে। তারপর 2017 থেকে 2018 সালে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো এসে আবার উৎপাদন বাড়িয়ে 70 থেকে 80,000 ব্যারেলে নিয়ে যায়। এই খনিতে এখনও প্রায় 2 বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল মজুদ আছে। $50 প্রতি ব্যারেল দরে হিসাব করলেও এর মূল্য দাঁড়ায় প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল সম্পদ এতদিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র কুর্দিদের দখলে ছিল। প্রতিদিন এখান থেকে উত্তোলিত তেল ইসরায়েলে পাচার করা হতো। কিন্তু সেই দিন শেষ হয়ে গেল এক রাতের মধ্যে। ঘটনার রাতে ঠিক কি হয়েছিল সেটা এখনো পুরোপুরি স্পষ্ট নয়, তবে যতটুকু জানা গেছে তাতে মনে হচ্ছে এটা ছিল একটা সুপরিকল্পিত সামরিক অভিযান। ইরান সমর্থিত হিজবুল্লাহ বাহিনী, ইরাকের পপুলার বাহিনী এবং তুরস্ক সমর্থিত মিলিশিয়ারা একসঙ্গে আক্রমণ শুরু করে। 3 দিক থেকে একযোগে হামলা। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এই আকস্মিক আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। তারা বুঝতে পারছিল যে এই যুদ্ধে টিকে থাকা সম্ভব নয়। নিজেদের প্রাণ বাঁচাতে তারা দ্রুত সেই জায়গা থেকে পলায়ন করে। এই পলায়নের দৃশ্য দেখে সবচেয়ে বেশি হতবাক হয়েছে কুর্দিরা, যারা এতদিন যুক্তরাষ্ট্রকে নিজেদের রক্ষাকর্তা মনে করত। যুক্তরাষ্ট্র তাদের লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছিল যে কখনোই তাদের একা ছেড়ে যাবে না, কিন্তু সেই প্রতিশ্রুতি প্রমাণিত হলো মিথ্যা। যখন তুরস্কের বাইরাক্তার ড্রোন আকাশে উড়ছিল এবং ইরানের প্রক্সিরা মাটিতে এগিয়ে আসছিল, তখন যুক্তরাষ্ট্র তার মিত্রদের ফেলে পালিয়ে গেল। এখানে একটা প্রশ্ন সবার মনে জেগেছে, ইরান তো এতদিন বাশার আল আসাদকে সমর্থন করত, সেই আসাদ এখন ক্ষমতাচ্যুত। জোলানি এসেছেন আসাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে ইরান কেন নতুন সিরিয়ান সরকারের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করল? উত্তরটা খুবই সহজ কিন্তু গভীর। ইরান আসলে সিরিয়ান সরকারকে সাহায্য করেনি, তারা নিজেদের শত্রুকে ধ্বংস করার জন্য তৃতীয় পক্ষকে ব্যবহার করেছে। কুর্দিরা ইরানের জন্য একটা বিশাল হুমকি। তারা ইরানের সীমান্তে অস্থিতিশীলতা তৈরি করছিল। ইরানের অভ্যন্তরে যখন আন্দোলন চলছিল, তখন এই কুর্দি যোদ্ধারা ইরানে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হয়ে ইরানের ভেতরে সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিয়েছিল। সুতরাং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা ইরানের জন্য জরুরি ছিল। এই গল্প এখানেই শেষ নয়। এই তেলক্ষেত্র দখলের পেছনে আর একটা বড় কারণ আছে। ফোরাত নদীর পাশ দিয়ে যে হাইওয়ে গেছে, সেটা ইরাক থেকে সিরিয়া হয়ে লেবানন পর্যন্ত বিস্তৃত। এই রাস্তা দিয়ে ইরান তার প্রক্সি হিজবুল্লাহর কাছে অস্ত্র পাঠাতে পারে। যুক্তরাষ্ট্র এই তেলক্ষেত্র পাহারা দেওয়ার নামে আসলে এই রাস্তায় চেকপোস্ট বসিয়ে রেখেছিল, যাতে ইরান কোনোভাবেই ইসরায়েলের কাছাকাছি অস্ত্র পাঠাতে না পারে। কিন্তু এখন সেই বাধা দূর হয়ে গেছে। ইরান এবং তুরস্ক সমর্থিত মালয়েশিয়ারা পুরো অঞ্চল সাফ করে দিয়েছে। এখন এই বিস্তীর্ণ এলাকা তাদের নিয়ন্ত্রণে। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো এখন ইরান খুব সহজেই
গোলান মালভূমির কাছে এবং লেবাননের হিজবুল্লার কাছে অস্ত্র পৌঁছে দিতে পারবে। ইরানের রেভলিউশনারি গার্ড ক্রপস এখন ইসরায়েলের অভ্যন্তরে পদাতিক হামলা আরও কার্যকরভাবে চালাতে পারবে। এটা ইরানের জন্য একটা বিশাল সামরিক বিজয়। যুদ্ধক্ষেত্রে এই ধরনের ভিক্টরি বছরের পর বছর পরিকল্পনা করেও অর্জন করা যায় না। জোলানি সরকারের সামনে এখন একটি কঠিন বাস্তবতা। ইরানের সঙ্গে আপোষ না করে ইসরায়েলের আগ্রাসন মোকাবেলা করা তাদের পক্ষে সম্ভব নয়। আর এজন্যই মনে হচ্ছে গোপনে তারা ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় পৌঁছেছে। যদিও এই তথ্য এখনও সম্পূর্ণ নিশ্চিত নয়, তবে মাঠের পরিস্থিতি দেখে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হয়তো এই জোট শুধু এই একটা মিশনের জন্য না, আবার হয়তো এটা দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের শুরু। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার একবার বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা করা বিপজ্জনক, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করার পরিণতি আরও মারাত্মক। কুর্দি যোদ্ধারা এখন হাড়ে হাড়ে এই কথার সত্যতা টের পাচ্ছে। তারা যুক্তরাষ্ট্রকে প্রভুর মতো মানত, তাদের জন্য সবকিছু করত, আর আজ সেই যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধের ময়দানে একা ফেলে পালিয়ে গেছে। প্রশ্ন উঠতে পারে, যুক্তরাষ্ট্রের গ্রাউন্ড ফোর্স হয়তো ইরানি বাহিনী এবং অন্যান্য মিলিশিয়াদের মোকাবেলার জন্য যথেষ্ট ছিল না, কিন্তু তাদেরও তো বিমান বাহিনী আছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রচুর যুদ্ধ বিমান এবং বোমারু বিমান মোতায়েন আছে। কুর্দিরা এই এয়ার সাপোর্ট চেয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র কোনো আগ্রহ দেখায়নি। বিমান হামলা করে কুর্দিদের সাহায্য করার কোনো চেষ্টাই তার করেনি। এখানেই আসল রহস্য লুকিয়ে আছে। গত ৫-৬ বছর ধরে তুরস্ক এই কুর্দিদের ওপর আক্রমণ করতে চাইছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে তারা পারেনি। ডোনাল্ড ট্রাম্প সরাসরি কুর্দিদের পক্ষে যুদ্ধের হুমকি দিয়েছিলেন তুরস্ককে। তাহলে এখন কেন যুক্তরাষ্ট্র নীরবে তুরস্কের এই আক্রমণ মেনে নিল? উত্তরটা পেতে হলে একটু গভীরে যেতে হবে। যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যারা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দেখায় না, বরং প্রতিক্রিয়া দেখানোর জন্য বিভিন্ন ঘটনা তৈরি করে। এটা সেই কৌশলেরই একটা অংশ। দেখুন, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো ছিল সেগুলো তারা খালি করে ফেলেছে, কিন্তু তুরস্কের ভেতর ন্যাটোর অধীনে যুক্তরাষ্ট্রের যে দুটো সামরিক ঘাঁটি আছে সেগুলো আরও শক্তিশালী হচ্ছে। ইরানে হামলা করা হলে সেটা হবে এই দুটো ঘাঁটি থেকেই। সুতরাং তুরস্কের সঙ্গে সম্পর্ক ভালো রাখা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি। তুরস্ককে খুশি করার জন্যই হয়তো কুর্দিদের জলাঞ্জলি দিল যুক্তরাষ্ট্র। নিজের বৃহত্তর স্বার্থের জন্য পুরনো মিত্রকে বিসর্জন দেওয়া যুক্তরাষ্ট্রের কাছে নতুন কিছু নয়। ইতিহাস এমন উদাহরণে ভরা। এই হামলার পর যুক্তরাষ্ট্র কি বলেছে জানেন? তারা বলেছে সবাইকে শান্ত থাকতে হবে, ব্যাস এটুকুই। এর বেশি কোনো বিবৃতি নেই, কোনো হুমকি নেই, কোনো নিন্দা নেই। একটা তেল ক্ষেত্র দখল করলো ইরানের প্রক্সি, আর একটা দখল করলো তুরস্কের প্রক্সি। প্রায় $100 বিলিয়ন সম্পদ হাতছাড়া হয়ে গেল, আর যুক্তরাষ্ট্র শুধু বলল শান্ত থাকতে হবে। এটা কি স্বাভাবিক প্রতিক্রিয়া? নিশ্চয়ই না। এর পেছনে অন্য কোনো হিসেব আছে। এই পুরো পরিস্থিতি সিরিয়াকে আরও জটিল করে তুলছে। সংঘর্ষ থামার কোনো লক্ষণ নেই। তেল ক্ষেত্রগুলো এখন দুটো বাহিনীর নিয়ন্ত্রণে। এগুলো পুনরুদ্ধারের জন্য পাল্টা হামলা হতে পারে যে কোনো সময়, আবার নতুন করে রক্তপাত শুরু হতে পারে। ফোরাত নদীর তীরে শান্তি এখনো সুদূর পরাহত। একটা কথা মনে রাখা দরকার, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধগুলো শুধু তেল বা জমির জন্য নয়, এগুলো আসলে বৈশ্বিক আধিপত্যের লড়াই। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইরান, তুরস্ক সবাই এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। আর এই লড়াইয়ে সাধারণ মানুষ এবং কুর্দিদের মতো ছোট জাতিগোষ্ঠী শুধু পুড়ে মরছে। তাদের রক্ত দিয়ে লেখা হচ্ছে বড় শক্তিশালী ইতিহাস। আজকের এই ঘটনা হয়তো আগামী দিনের আরো বড় কোনো যুদ্ধের সূচনা। ফোরাত নদীর তীর এখনো শুকায়নি, কিন্তু তার তীরে রক্তের দাগ প্রতিনিয়ত গাঢ় হচ্ছে। কে জানে, হয়তো সেই প্রাচীন ভবিষ্যৎবাণী সত্য হতে শুরু করেছে। হয়তো আমরা সবাই সেই মহাযুদ্ধের প্রথম অধ্যায়ের সাক্ষী হয়ে আছি, যেটা নিয়ে 1000 বছর আগে সতর্ক করা হয়েছিল। সময়ে বলে দেবে এই ঘটনার পরিণতি কোথায় গিয়ে ঠেকে। ততদিন পর্যন্ত এই অঞ্চলের প্রতিটি নতুন সংবাদ মনোযোগ দিয়ে অনুসরণ করা জরুরি।